নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, আমাকে বলুন তো, আপনারা কখনো টিউশনে পড়িয়েছেন? আমি জানি এই প্রশ্ন করাই বাহুল্য। হেন বাঙালি বোধহয় নেই যে তার জীবনে একবারও টিউশনই পড়ায়নি। এবার এই টিউশনি জিনিসটা অনেকটা লাকের ব্যাপার, জানেন তো। কেউ আপনার ভয় কাটা, কারোর ভয়ে আবার আপনি কাটা। তারপর আসেন গার্জেন। কেউ আপনাকে পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াবেন, কেউ আপনার 5 মাসের মাইনে খেয়ে নেবেন। তারপর আসে ব্যাচ, সে তো আবার আর এক খিচুড়ি। কারোর 3 মাসের পড়া এগোনো, কেউ আবার 3 মাস ধরে বইই খোলেনি, বইয়ের মুখই দেখেনি। তবে হ্যাঁ, এই এত রকম চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু থাকে হরেক রকম মজা। কারণ ছাত্রছাত্রীগুলি প্রত্যেকেই তো বাচ্চা, তাই না? এক একজন এক এক রকমের বাচ্চা। আর সত্যি বলতে স্কুলের টিচারের থেকে বেশি মনের মিলটা বোধ হয় টিউশন টিচারের সঙ্গেই হয়, তাই না? তা আপনার জীবনে টিউশন পড়ানোর কী গল্প আছে আমাকে কমেন্ট বক্সে একবার শোনান তো। আর তার আগে আমাদের আজকের গল্পটা একবার শুনে নিন। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা মন্টুর মাস্টার। বিএ পাশ করে বসে আছে মিহির। কি করবে কিছুই স্থির নেই। এমন সময় দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখিল কর্মখালির। কোন বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাশ গৃহশিক্ষক চাই। আহার ও বাসস্থান দেওয়া হইবে, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। বিজ্ঞাপনটি পড়েই লাফিয়ে উঠল মিহির। এইরকমই একটা সুযোগ তো খুঁজছিল সে। থাকাটা খাওয়াটা অমনিই হবে, তাছাড়া 30 টাকা মাস মাস। কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবে, মেয়েটাও পড়া হবে সেই সঙ্গে। সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না। একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা না এর আগেও যেন সে দেখেছে। ওই ওই আনন্দবাজারেই দেখেছে। হ্যাঁ, প্রায়ই সে দেখেছে। এই তো গত বছরও দেখেছিল। তখনই তার ইচ্ছে হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাশ করেনি। কি আর হবে, খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত। তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়েও ভারী দেখে পিছিয়ে পড়ে। তা বলে সে কিন্তু পিছবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে। পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয়, না না, তবু সে পড়াবে। 30 টাকা তো কম নয়। তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা, এই আর বেশি কথা কি? মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক কতগুলো টাকা সে কি আর মাগনা দিচ্ছে নাকি? বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল। বিএ পাশের সার্টিফিকেটটা সঙ্গে করে নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোকটা দেখতেই চাইলেন না। কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদমস্তক। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট। মিহির খুশি হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। মিহির ইতস্তত করে, মা, জামা খুলতে হবে কেন? সে ঠিক বুঝতে পারে না। কি হলো, আপত্তি আছে নাকি তোমার? আপত্তি আবার কিসের? না না, কোনো আপত্তি নেই। মিহির জামাটা খুলে ফেলে। 30 টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও সে রাজি। তুমি এক্সারসাইজ করো? হ্যাঁ, সে একটু আধটু। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো? নাই বলতো কথাটা, কিন্তু কি করেই বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের ওপর এমন চটা? কিন্তু এও তো ভারী আশ্চর্য। সে গ্র্যাজুয়েট কিনা, কোন বছরে পাশ করেছে, এসবের কিছুই তো তিনি জিজ্ঞেস করছেন না। আর একটা কথা খালি জিজ্ঞেস করবো তোমাকে। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে। এইবার বোধহয় সেই প্রশ্নটা আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিয়েতে সে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আর একবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়, তা ওজন কত তোমার? ওজন? আকাশ থেকে পড়ে মিহির। অবশেষে কিনা এই প্রশ্ন। ওজন তা প্রায় 2 মণের কাছাকাছি ধরুন। হ্যাঁ, বেশ বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি আশা হয়। কি বলিস রে মন্টু, তোর এই মাস্টার মশাই কিছুদিন টিকে যাবে, তাই না? কি মনে হয় তোর?
মিহির ছাত্রের কাছেই দাঁড়িয়েছিল। সে সায় দিল, হ্যাঁ বাবা, এই মাস্টারমশাইয়ের গায়ে অনেক রক্ত। ভদ্রলোক অবশেষে তাঁর রায় প্রকাশ করলেন, কিছুদিন টেকাটা আসার কথা, কিন্তু বেশ কিছুদিন টেকাটাই আসল আশঙ্কার। যাক, সবই শ্রী ভগবানের হাতে। মন্টু বাধা দিল, ভগবানের হাত নয় বাবা, শ্রী চুপ, বেশি কথা বলিস, কথার উপর কথা কস কেন? কিছু বুদ্ধি শুদ্ধি নেই তোর। যাকে ওসব বাদ দাও। হ্যাঁ দেখো বাবু, পড়াশোনার সঙ্গে এটিকেটও কিন্তু শেখাতে হবে। পিতামাতা গুরুজনের কথার ওপর কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ সারাতে হবে। বেশ, আজ থেকেই তুমি ভর্তি হলে 30 টাকাই বেতন হলো, মাসের 1 তারিখেই মাইনে পাবে। ও, একটা শর্ত আছে, তোমাকে তো বলাই হয়নি। পুরো মাস না পড়ালে, এমনকি একটা দিন কম হলেও 1 টাকা পাবে না তুমি, আমি আগেই বলে রাখছি। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটার ছেড়ে চলে গেছে বাবা, সেরকম হলে তো আমি বেতন দিতে পারি না, তাই না? মন্টু বলল, একজন বাবা 29 দিন পর্যন্ত ছিলেন, আরেকদিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। আবার কথা থাম। তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে, আজ সন্ধ্যে থেকে ওকে পড়াবে। মন্টু, যা মাস্টারমশাইকে ঘরটা দেখিয়ে দে, আর ছোট্টু রামকে বলে দে বেতন নিবারকে মাস্টারমশাইয়ের বিছানাটা পেরে দিতে। আঁকাগোড়াই অদ্ভুত ঠেকছিল মিহিরের, কিন্তু 30 টাকা একসঙ্গে 30 টাকা মাসের 1 তারিখে পাওয়াটাও, এটাও তো কম বিষয়ের নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই এসেছে সে, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা। এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনির্বচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোট ছোট বিষয়গুলি সে গাজেরে ফেলে দেয়। সন্ধ্যার আগেই সে বিছানাপত্র নিয়ে ফিরল। বেশ ঘরখানি দিয়েছে, কিন্তু তাকে ভারী পছন্দ হলো তার। এমন সাজানো গোছানো ঘর এর আগে সে কখনো দেখেনি। একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক কিন্তু বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও রয়েছে, তার বইগুলি সাজিয়ে রাখল তাতে। আর এক ধারে পড়াশোনার টেবিল, তার দুধারে দুটো চেয়ার। বুঝল এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হলো নিচের বিছানাটা দেখে। ঘরের একপাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা, চমৎকার গদি দেওয়া, তার উপর তোশক, তার উপরে থপথপ করছে সাদা পাট ভাঙা বোম্বাই চাদর। ওহ, ভারী ভদ্রলোক এরা। না না, কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়, যথার্থই এরা মহৎ লোক। সত্যি সত্যি খাটে শোবার কল্পনা তার ছিল না, জীবনে কখনো সে গদিমোড়া খাটে শোয়নি। আনন্দে রাতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ, কি নরম! আজ খুব আরামে ঘুমোনো যাবে। খেয়ে দিয়ে তো সে এসেছেই, আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকেও পড়ানো নয়। আজ খালি ঘুম, তোফা একটা ঘুম, বেলা 8টা পর্যন্ত। আহা! মন্টু এলো বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করল, এসব খাটে বসেই পড়াই। না না স্যার, ও খাটে আমি বসবো না। মিহির বিস্মিত হলো, কেন? এমন সুন্দর খাট। না না, আপনি মাস্টারমশাই গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছেন তো। ও তাই, তাহলে চলো চেয়ারেই বসি গে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসল। কিন্তু যাই বলো, বিছানাটা তোমাদের আহা ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। যাকে আবার পড়াশোনায় ফেরা যাক। দেখি তোমার বই। বিনস, বিনস মানে জানো? মন্টু খান নাড়ে, তার মানে সে জানে না। বিনস মানে হচ্ছে বরবটি। বরবটি এক রকমের সবজি, ওই তরকারি হয়, আমরা খাই, জানো তো? আচ্ছা, এবার বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? মন্টু খান নেড়ে জানায়, হ্যাঁ পারবো। তারপর অনেক ভেবে বলে, আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়, ই আবার কি? উফ, এতক্ষণে সে বুঝতে পারে কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত বলে গবাকান্ত। মরিয়া হয়ে এসে জিজ্ঞেস করে, তুমি যে সেন্টেন্সটা বললে তার মানে কি হলো?
মন্টুও কম বিস্মিত হয় না। এই তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না? সেখানেই আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার। আমার ছিল বরবটি সেখানে, সেইটা ঘুরিয়ে ভালো বাংলায় হবে সেখানে আমার। ওহ থামো থামো, আর ব্যাখ্যা করে তোমায় বোঝাতে হবে না। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে। হ্যাঁ, তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন। মিহির সন্দেহ প্রকাশ করে। হ্যাঁ, খুব সম্ভব তাই তুমি ছিলে। বিএন বিন আর বি ডবল এন বিন কি এক জিনিস? বানানের তফাৎ দেখতে পাচ্ছ না তুমি? এই বি ডবল এন বিন হলো বি ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, আর বলতে হবে না। অর্থাৎ কিনা এই বিন হলো মৌমাছির চেহারা। বি মানে মৌমাছি আর ফর্ম মানে চেহারা। আমি তো জানি। বিস্ময়ে হতবাক হয়ে মিহির শুধু বলে, জানো তুমি? হ্যাঁ, আজ সকালেই জেনেছি তো। আপনি চলে যাওয়ার পর বাবা বললেন তোর নতুন মাস্টার মশাইয়ের বেশ ফর্ম, তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বললে, আমার চেহারা মৌমাছির মতো? এটা তোমার বাবা বললেন? কই, জানতাম না তো। কিন্তু সে কথা যাক, যে বিনস মানে বরবটি তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম, পিজন্স গ্রো বিনস, অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটি চাষ করে, বরবটি ফলায়। এইবার বুঝলে? মন্টু ঘাড় নেড়ে জানায় বুঝেছে। থাক থাক, অত ঘাড় নেড়ো না, তোমার ঘাড় ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতো। আচ্ছা বেশ, বুঝেছ যদি এইরকম আর একটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, এটাও পারলে না? এ ধরো না, যেমন আওয়ার কুক কুকস বিন, আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটার দুরকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আর একটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর। সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। হ্যাঁ, বলো কি? আমরা সবাই মানুষ বরবটি, বরবটি মানুষ? কেন, বাবাকে তো অনেকবার বলতে শুনেছি হিউম্যান বিনস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। অর্থাৎ বসে তো সে ছিলই, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। ওহ, এই জন্যই মাস্টারেরা টিকতে পারেনি। কি করেই বা টিকবে? পড়াতে আসে, কুস্তি করতে তো আসা নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয়, তাহলেই তো সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে টিউশনির মায়া ছেড়ে, 30 টাকার মায়া কাটিয়ে ওহ ওই নরম গদিটার মায়া ফেলে। না না, এসব কি ভাবছে সে? সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই 30 টাকা পেত। কিন্তু একদিনের জন্য 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল, ওই পাগল হয়ে যাওয়ার ভয়ই পালিয়েছে। আর একটা দিন পড়াতে হলেই বোধহয় পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই সে হয়তো পালিয়ে গেছে। নইলে 30টা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ! ভাবতেও তার হৃদকম্প হয়। না না, সে কিন্তু চাকরি ছাড়বে না, পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক না, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক, না বুঝে না বুঝুক, মন্টুকে সে বইগুলো পড়িয়ে যাবে এই মাত্র। ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায় তাহলে পাগল হবে কি করে? নির্বিকার ভাবে সে পড়াবে, কোনো ভয় তার নেই। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা? সে আবার কি? সে একটা জিনিস আছে, বলুন না, ইংরেজিটা জেনে রাখা দরকার। কি সব বলো, ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না আবার কি, হয়ে রয়েছে তো স্যার। আপনি জানেন না তাহলে ওর ইংরেজি? সেই কথাই বলুন না। না না, জানবো না আবার কি, ওর ইংরেজি হবে পে সেভিং বেড। মন্টু সন্দেহ প্রকাশ করে। শেভিং? শেভিং মানে তো কামানো। ছোট্টুরাম আমাদের চাকর, সে বেতন কামায়, বেতন নিবারকে তো সে শোয় না।
তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই শোয় না। সেই জন্যই তো এই চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কি সব হেয়ালি করছে ছেলেটা, মাথা খারাপ নাকি এরা? যাকে ওসব কথা ভাববে না, সে তো প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে আর থামতে পারবে না, নির্ঘাত তাকে পাগল হতে হবে। যাই হোক, আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো গেল। কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় দিল। যাক মন্টু, আজকের মতো তোমার ছুটি কেমন? এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায়। দুবার বউবাজার আর বাগবাজার করেছে আজ। অনেক হাঁটাচলা হয়েছে। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে তো সে খাবে নাও বলে দিয়েছে। এক বন্ধুর বাড়িতেই খাওয়াটা সেরেছে বিকেলে, ব্যাস সুইচ অফ করে এখন শুলেই হলো। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুজে এলো। আহ, কি আরাম! নিদ্রার রাজ্যে সবেমাত্র প্রবেশ করেছে সে। এমন সময় তার মনে হলো সর্বাঙ্গে কে যেন 1000 ছুঁচ বিধিয়ে দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। কি হলো? কে কে? বাতি জেলে দেখে সর্বনাশ! সমস্ত বিছানায় কাতারে কাতারে ছাড় পোকা, ছাড় পোকা আর ছাড় পোকা। হাজারে হাজারে লাখো লাখো, খুনে শেষ করা যাবে না, শুধুই ছাড় পোকা। এতক্ষণে ওই বেতন নিবারক বিছানার মানে সে বুঝতে পারল কেন মাস্টারেরা টেকে না। ওহ বাবা, কেবল ছাত্রই নয়, ছাড় পোকাও আছে তার সঙ্গে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু তো ভদ্রলোক 29 দিন যুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। ছেড়ে পালাতে হলো যাকে, তিনি একজন শহীদ পর্যায়ের সন্দেহ নেই। 30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো। না, ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, বেশ রসিক লোকও বটে তিনি। মায়া দয়া নেই একটু, একেবারেই ওই বলে না অমায়িক। ভীতিবিহ্বল চোখে সে ছাড়পোকার বাহিনীর দিকে তাকিয়ে রইল। কুনে শেষ করা যায় না, ও কি আর মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছাড়পোকাই মারবে তাহলে ঘুমোবে কখন? না, চেয়ারে বসেই আজ রাতটা কাটাতে হলো তাকে। আলো দেখা মাত্র ছাড়পোকাদের মধ্যে বেশ একটা চাঞ্চল্য পড়ে গেছিল। 2-3 মিনিটের মধ্যে তারা কোথায় আবার মিলিয়ে গেল। মিহির ভাবল, বাপরে, এরা দেখছে রীতিমতো শিক্ষিত। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনি কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সবই দেখছে এদের জানা। কোথায় গেল বেটারা? সদ্য পাট ভাঙা থপথপে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের গদির খাঁচে খাঁচে থুকথুক করছে ছাড়পোকা। অন্য ধারেও তাই। আর বেশি সে দেখল না। কি জানি, এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসলো, কিন্তু ভয়ে আলো নিবল না। কি জানি, যদি বেটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা তো যায় না কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুমিয়েছিল তো রাত্রে? হ্যাঁ, খাসা। অমন বিছানায় ঘুমাবে না, বলেন কি আপনি? ভদ্রলোক বেশ একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ, বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম, আর বেসন হলো গিয়ে বেগুনি, না বাবা? চুপ কর। তা তোমার ঘুমটা বোধ হয় বেশ জমাট, তাই না? ঘুমিয়ে আয়েস পাও খুব। আগে সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু মোটেই তা টের পাইনি জানেন। হ্যাঁ, পাশের বাড়ি? বলো কি? আমাদের বাড়ি তো বর্ধমানে, শুনেছেন বোধহয়। সেখানে বেজায় মশা, মশারি না খাটিয়ে শোয়ার তো জো নেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে। আমি ভুলে গেছিলাম কথাটা, ওই কাজের মধ্যে। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু তখন তো বেশ অনেকটা রাত হয়ে গেছে। অত রাত্রে কে যায় বলুন তো? আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণ। আমি করলাম কি, সে রাত্রে আর মশারি টাঙালাম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল মশাই, আপনাকে আর বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। দারুণ বিস্মিত হয়ে ভদ্রলোক বললেন, হ্যাঁ, সেটা কিরকম? কি আবার, মশায় টেনে নিয়ে গেছে মশাই, সেই জন্যই তো মশারি খাটাইনি।
রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাওয়ার ওইটাই সহজ উপায় কিনা। ভদ্রলোক বেচায় মুষড়ে পড়লেন যেন। মশাতেই যখন কিছু করতে পারেনি তখন কি সে আর কি করবে তোমার? না, তুমি দেখছি টিকেই গেলে। মিহির বলল, আমার কিন্তু আপনার কাছে একটা নিবেদন আছে, কেমন? কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম। না না, অন্য কিছু ভাববেন না, আমি টাকা নিয়ে পালাবো না, আমি ওই ছাড় পোকার অর্ডার দেব। হ্যাঁ, ছাড় পোকার অর্ডার? কেন, সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি? ছাড় পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমোরি বাড়ানো মহৌষধি আর কোথায় পাবেন? বিলেতে ছাড় পোকার চাষ তো এই জন্যই হয়। গাধা ছেলে সব দেশেই আছে, তো তাদের কাজে লাগে আর কি। একটু থেমে সে আবার বললে, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে মশাই। রেলগাড়ির ফাঁক ফোঁকর থেকে সব ছাড় পোকা সে টেনে টেনে বের করে নেয়। সাক্র হয়ে ভদ্রলোক প্রশ্ন করলেন, কিরকম কিরকম? বিলেতে ছাড় পোকা চাষ হয়, দাম দিয়ে লোকে আবার তা কেনেও, আমদানি রপ্তানি হয়, তুমি জানো? আমি তো বেচতে পারি হাজার হাজার লাখ লাখ, যত চাও। কি বলছেন? আপনি বেচুন না। আরে মশাই, আমিই তো কিনে নেব, বিদেশ যাওয়ার দরকারই হবে না, আমার নিজের কাজে লাগবে। ছাড় পোকার রক্ত ব্রেনের জন্য খুব উপকারী। একটা ছাড় পোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়। এই রকম হাজার হাজার লাখ লাখ ছাড় পোকার রক্তে 1 ছটাক ব্রেন, সঙ্গে সঙ্গে ব্রেন মশাই। বিয়ে পরীক্ষার সময় আমি তো নিজেই পরীক্ষা করে দেখেছি। সে আর আপনাকে কি বলবো, সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না করে আর যাই না। এমন সময় এক বিলেতি কাগজে ছাড় পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছাড় পোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। এমনিভাবে টিপে, বললাম তো, পরীক্ষা দেওয়ার তখন আর মাত্র 3 দিন বাকি। তারপর ফল যা পেলাম, এই দেখুন না, আপনি নিজের চোখেই দেখুন, আমার কাছেই আছে। বিএ পাশ করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস উইথ। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল। এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুটো ছানা পড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যি সত্যি একটা কথাও তো মিথ্যে নয়। পাস্ট উইথ ডিস্টিংশন, এই তো লেখাই রয়েছে। বটে, এমন জিনিস ছাড় পোকা কে জানতো বলো তো? শোনো, পয়সা খরচ করে ছাড় পোকা কিনতে হবে না, বুঝলে? তোমার বিছানাতেই রয়েছে, হাজার হাজার লাখ লাখ, যত চাও। তোমার ভয়ানক ঘুম কি না তাই বুঝতে পারোনি। সে কি, আমার বিছানাতেই? আরে আপনি এতক্ষণ কেন বলেননি আমাকে? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার নেমন্তন্ন আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে আমাকে। যাক, দুপুরে ফিরেই না হয় ওগুলোর আমি সদ্ব্যবহার করব, তারপর আমি পড়াতে বসবো মন্টুকে। মিহির চলে গেল। পিতা পুত্রে ছাওয়াছাওয়ি করল। অবশেষে মন্টুর বাবা বললেন, ছাড় পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে, এ কথাটা না অনেক দিনই মনে হয়েছিল আমার। ছাড় পোকার ব্রেনটা একবার ভাব দেখি, অবাক হয়ে যাবি তুই। কুচ করে এসে কামড়েছে, তক্ষণে উঠে দেশলাই চাল, আর পাবি না থাকে। কোথায় যে পালিয়েছে তার কোনো পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা, ইয়ার কি না? এটা কি কম ব্রেন বলতো? আর এ ব্রেন তো ওদের রক্তেই, কেননা মাথা তো নেই ওদের, গায়েই ওদের সব ব্রেন। ঠিকই তো বলেছে মিহির। তাহলে তুই কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ধর, ছাড় পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধ তো কম নয়। ছাড় পোকা বিস্তারের সাথে সাথে শিক্ষারও বিস্তার বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন যেমন ছাড় পোকা বেড়েছে, তেমনি হু হু করে খবরের কাগজের কাটতিও বেড়ে গেছে। এই তো সেদিন বায়োস্কোপে আমাদের সামনেই তো 4.5 আনা সিটে একটা কুলি বসেছিল, তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সে তো লেখাপড়া কিছুই জানে না, 2 মিনিট বসতে না বসতেই 2 পয়সা খরচা করে একখানা আনন্দবাজার কিনে আনলে সে। এ তো শিক্ষা বিস্তারই হলো, তাই না মন্টু? তুই কি বলিস? হ্যাঁ বাবা, তুমি যখন বলছো। চল তবে একটা কাজ করি গে, তোর মাস্টারমশাই ফেরার আগে আমরাই ছাড় পোকাগুলো সদ্ব্যবহার করে ফেলি। হ্যাঁ, ব্রেন তো তোরও দরকার, আর আমারও, জানিস তো মেমোরিটাও না দিন দিন কিরকম কমে আসছে যেন। সেদিন শ্যামল বাবুকে মনে হলো গোবর্ধন বাবু, আর গোবর্ধন বাবুকে মনে হলো হারাধন কান্ত।
এ তো ভালো কথা নয় মন্টু, তুই কি বলিস? হ্যাঁ বাবা, চলো। সন্ধ্যের পরে ফিরল মিহির। কাল সারা রাত ঘুম নেই, তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এতই ক্লান্ত হয়েছে যে এখন একটু ঘুমোতে পারলে বাঁচে। আজ সে আলো জ্বালিয়েই শোবে। আলো দেখে যদি না আসে বেটারা, এখন নম করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটায় একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন ধরনের কিছু এসেন্স টেসেন্স মেখেছো নাকি? ভারী গন্ধ আসছে তোমার নাক থেকে। মিহির জিজ্ঞাসা করে। গা নয় স্যার, মাথা থেকে। মাথা থেকে? কিসের গন্ধ? বেজাই কোষবাই দিচ্ছে তো। ছাড় পোকা স্যার, আপনি চলে যাওয়ার পর বাবা আর আমি দুজনে মিলে বেতন নিবারকের যত ছাড় পোকা ছিল সব শেষ করেছি। ছোট্টুরামকেও বলা হয়েছিল, কিন্তু সে বেটা মোটেই ব্রেন চায় না, বলে যে বীরেন সে কেয়া কাম। আর একটাও ছাড় পোকা নেই আপনার বিছানায়। হ্যাঁ, একটাও নেই? কি বলছো? সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে শটান চিৎপটাং। মন্টু তো হতভম্ব। দারুণ সে চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। কি হয়েছে রে মন্টু, কি হলো আবার? দেখো না বাবা, ছাড় পোকা নেই শুনে মাস্টার মশাই অজ্ঞান হয়ে গেছেন। আহা, তা আবার বলতে গেলি কেন তুই? বারণ করলাম না তোকে? অতগুলো ছাড় পোকার ব্রেনের শোক, এমনি এমনি কি আর? আমি কি করে জানবো উনি অমন করবেন? আমি তো কিছু বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন। মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি। ছিটবো বাবা? অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয়, না আজকে না। মন্টুর বাবা বললেন, কাজ নেই কাজ নেই, জ্ঞান হলে যদি কামড়ে দেয়। ওই দেখ না, বিড়বিড় করছে। মিহির তার শোক সামলে উঠল পরদিন 8:30টায়, ষাঁড়ের মতো সারা রাত এক নাগাড়ে নাক ডাকবার পর। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। আহা, বুনোল আর বাঘা তেঁতুল প্রবাদটা যেন এই এদের দুজনকে দেখেই লেখা হয়েছিল। আমি নিশ্চিত আমার শ্রোতাদের মধ্যে যারা চাকুরিরত, বস আপনাদের থেকে অদ্ভুত অদ্ভুত জিনিস ডিম্যান্ড করেন, না করলে মাইনে দেন না, প্রমোশন দেন না। তারা এই গল্পটা শুনলে একটা ইনার পিস পাবেন। শিখে রাখুন মশাইরা, ওরা আপনার চোখে লেবুর রস দিলে সেই লেবুর রস দিয়েই তাদের জীবনের ছানা কেটে দিন প্রথমে, তারপর সেই ছানা দিয়ে সন্দেশ বানিয়ে খেয়ে ফেলুন। আচ্ছা যাই হোক, এবার আমি আসি তবে। সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন, আর আমাকেও হাসি খুশি থাকতে সাহায্য করুন ভিডিওটায় একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে। শুভরাত্রি বন্ধুরা।